হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সায়েন্স গাইড। আজকে যেটি আলোচনা করব তা হলো এনট্রপি। তো এনট্রপি পড়ার আগে আমাদের জানতে হবে থার্মোডাইনামিক্সের ফার্স্ট লয়ের কিছু লিমিটেশন। তো ফার্স্ট ল আমাদের কী ছিল? ফার্স্ট ল ছিল যে শক্তির সংরক্ষণ সূত্র। শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, শক্তি কেবলমাত্র এক রূপ থেকে অন্য রূপে রূপান্তর ঘটে এবং এই মহাবিশ্বে মোট শক্তি পরিমাণ ধ্রুবক। তাহলে আমরা ফার্স্ট ল অফ লিমিটেশন কী কী লিমিটেশন রয়েছে এই লিমিটেশনটা আমাদের জানতে হবে। ফার্স্ট ল অফ লিমিটেশন, লিমিটেশন অফ ফার্স্ট ল। এই যে শক্তির সংরক্ষণ সূত্র আমরা থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল বলি, তাহলে এই সংরক্ষণ সূত্রে এখান থেকে জানতে পারছি না যে শক্তিটা কোন ডিরেকশনে হবে, মানে শক্তির ফ্লো বা শক্তির যে প্রবাহটা কোন দিকে ঘটবে, এইটা আমরা ফার্স্ট ল থেকে জানতে পারছি না। অর্থাৎ ধরে নাও দুটি বস্তু পরস্পর সংস্পর্শে রয়েছে, ধরে নাও এই দুটো বস্তু পরস্পর সংস্পর্শে রয়েছে। এরকম দুটো বস্তু যদি পরস্পর সংস্পর্শে থাকে, তাহলে কোন বস্তুটা তাপ বর্জন করবে আর কোন বস্তুটা তাপ গ্রহণ করবে, এটা কিন্তু আমরা বলতে পারছি না ফার্স্ট ল থেকে। তখনই বলতে পারবো যখন দুটো বস্তুর মধ্যে উষ্ণতা জানতে পারবো। অর্থাৎ উচ্চ উষ্ণতা, যে বস্তুটা উষ্ণতা বেশি সেই বস্তুটা তাপ বর্জন করবে, আর যে বস্তুর উষ্ণতা কম সেই বস্তুটা তাপ গ্রহণ করবে। তাহলে এখানে এনার্জি ফ্লোটা আছে হট বডি থেকে কোল্ড বডি, তাহলে এনার্জি ফ্লোটা হয়ে যাচ্ছে হট থেকে কোল্ড। তাহলে এই যে ডিরেকশনটা সেটা কিন্তু আমরা ফার্স্ট ল থেকে জানতে পারছি না। আবার ধরো নাম্বার 2, যে জলের প্রবাহটা উঁচু স্থান থেকে নিচের স্থানে চলে আসে। কেন জলের প্রবাহটা উচ্চ স্থান থেকে নিচের স্থানে আসবে, এই কারণটা কি, এটা কিন্তু আমরা ফার্স্ট ল থেকে জানতে পারছি না। নাম্বার 3, প্রকৃতিতে ঘটে যাওয়া স্পন্টেনিয়াস রিয়াকশান অর্থাৎ স্বতঃস্ফূর্ত বিক্রিয়াগুলি কেন এই রিভার্সিবল রিয়াকশন হবে, অর্থাৎ এই রিভার্সিবল রিয়াকশন হওয়ার কারণটা কি। রিভার্সিবল কথা অর্থ হচ্ছে ওয়ান ডিরেকশন রিয়াকশন। তাহলে কেন প্রকৃতিতে এই রিভার্সিবল রিয়াকশনগুলো স্পন্টেনিয়াস হবে? স্পন্টেনিয়াস কোথাও অর্থ হচ্ছে স্বতঃস্ফূর্ত বিক্রিয়া বা প্রক্রিয়াগুলি ঘটবে কেন, তার কারণটা ফার্স্ট ল থেকে জানতে পারছি না। তাহলে এই সমস্ত কারণের জন্য আমাদের ফার্স্ট ল লিমিটেশন থাকার জন্য থার্মোডাইনামিক্সের সেকেন্ড ল এর প্রয়োজন আছে। তো সেকেন্ড ল আমাদের পড়ার আগে কিছুই জানতে হবে, যে এনট্রপি, গিবস এনার্জি, এই দুটো টার্ম জানতে হবে। তা আজকে যেটা আলোচনা করবো সেটা এনট্রপি। তো প্রথমে আসা যাক, আমাদের খুঁজে বের করতে হবে যে প্রকৃতিতে যে সমস্ত রিয়াকশান বা প্রক্রিয়া ঘটছে সেগুলো স্পন্টেনিয়াস হওয়ার পেছনে ড্রাইভিং ফোর্স কী কাজ করছে বা ড্রাইভিং ফোর্সটা কী। তাহলে আমরা যে সমস্ত প্রসেসগুলো ঘটছে সেই প্রসেসগুলোকে আমরা দুটি ভাগে ভাগ করব। একটা প্রসেসকে আমরা বলবো স্পন্টেনিয়াস প্রসেস, আর একটা প্রসেসকে বলবো আমরা নন স্পন্টেনিয়াস প্রসেস। স্পন্টেনিয়াস প্রসেসের বাংলা অর্থ হচ্ছে স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, আর নন স্পন্টেনিয়াসে অস্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া কোথাও অর্থ হলো যে সমস্ত রিয়াকশানগুলি বা প্রক্রিয়াগুলি নিজে থেকে সংঘটিত হবে, অর্থাৎ একবার শুরু করে দিলে প্রক্রিয়াটা চলতেই থাকবে যতক্ষণ না শেষ হয়। এই ধরনের প্রক্রিয়াগুলো হয় স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া বলা হয়, অর্থাৎ প্রক্রিয়াগুলি নিজে থেকেই সংঘটিত হবে, ঘটিত হয়, কোনো সাহায্যের প্রয়োজন নেই। তাহলে এই ধরনের বিক্রিয়াগুলো স্পন্টেনিয়াস রিয়াকশান। যেমন ধরো কার্বনের সঙ্গে অক্সিজেন, জাস্ট কার্বনটাকে একটু জ্বালিয়ে দাও, তাহলে কার্বন কিন্তু সমস্ত কার্বনটাই অক্সিজেন দ্বারা
রিয়াকশন করে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। আবার ধরো CH4 গ্যাসকে শুধুমাত্র অক্সিজেন দ্বারা এখানে ইগনাইট করো বা জ্বালিয়ে দাও, জ্বালিয়ে দিলে সমস্ত মিথেন গ্যাস অক্সিজেন দ্বারা জারিত হয়ে বা সম্পূর্ণভাবে শেষ হয়ে কার্বন ডাইঅক্সাইড এবং ওয়াটার উৎপন্ন করবে। তাহলে এইগুলো হচ্ছে স্বতঃস্ফূর্ত বিক্রিয়া। বা ধরো ক্যালসিয়াম কার্বনেটকে জাস্ট হিট করো, সামান্য হিট করে রিয়াকশন শুরু করে দাও, তাহলে এই সমস্ত ক্যালসিয়াম অক্সাইডটা ভেঙে গিয়ে ক্যালসিয়াম অক্সাইড এবং তার সঙ্গে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করবে। তাহলে এই সমস্ত বিক্রিয়াগুলো দেখো নিজে থেকেই ঘটছে, আমরা জাস্ট কিন্তু শুরু করছি। এমনকি একটা মোমবাতিকে জ্বালিয়ে দিলে সেই মোমবাতিটা কিন্তু জ্বলতেই থাকবে যতক্ষণ না মোমটা শেষ হচ্ছে। তাহলে এগুলো প্রত্যেকটা কিন্তু স্পন্টেনিয়াস রিয়াকশান। আর নন স্পন্টেনিয়াস রিয়াকশান বলতে বোঝায় যে সমস্ত রিয়াকশানগুলো বাহ্যিক সাহায্যের প্রয়োজন, অর্থাৎ নিজে থেকে সংঘটিত হবে না, এইটা হচ্ছে অস্বতঃস্ফূর্ত বিক্রিয়া, অর্থাৎ বাহ্যিক সাহায্যের প্রয়োজন। আর এই বাহ্যিক সাহায্যটা হচ্ছে ড্রাইভিং ফোর্স এই ধরনের রিয়াকশনের ক্ষেত্রে। এইটা হচ্ছে ড্রাইভিং ফোর্স। যেমন ধরো কি সাহায্যের প্রয়োজন আছে, ধরো পটাশিয়াম ক্লোরাইড, এই পটাশিয়াম ক্লোরাইডকে হিট করা হোক, উৎপন্ন হবে পটাশিয়াম ক্লোরাইড এবং অক্সিজেন, এটা উৎপন্ন হবে। যখনই এই ড্রাইভিং ফোর্স অর্থাৎ হিটটা বন্ধ করে দাও তখন কিন্তু আর অক্সিজেন উৎপন্ন হবে না। তাহলে দেখো ড্রাইভিং ফোর্সের প্রয়োজন, ড্রাইভিং ফোর্সটা বন্ধ করে দাও আর কিন্তু রিয়াকশান ঘটবে না। তাহলে এই ধরনের রিয়াকশানগুলো নিজে থেকে সংঘটিত হতে পারছে না, এই সমস্ত রিয়াকশান সংঘটনের জন্য বাহ্যিক সাহায্যের প্রয়োজন আছে। তাহলে এই সমস্ত রিয়াকশানগুলো হয় নন স্পন্টেনিয়াস রিয়াকশান। আবার ধরো কিছু প্রসেস, ধরো সমতল থেকে জল ধরো বাড়ির ছাদে তুলবে, তাহলে এই সমতল থেকে ওয়াটার বাড়ির ছাদে তুলবে, তাহলে কিন্তু ওয়াটার এমনি বাড়ির ছাদে উঠবে না, তাহলে কি লাগবে, পাম্প লাগবে। পাম্পের সাহায্যে আমরা এই সমতলের থেকে ওয়াটার মলিকুল বাড়ি ছাদে তুলব। তাহলে এখানে ড্রাইভিং ফোর্স হচ্ছে পাম্পটার সাহায্যে আমরা কিন্তু কাজ করছি। তাহলে এই সমস্ত প্রসেস বা বিক্রিয়াগুলি কিন্তু নন স্পন্টেনিয়াস রিয়াকশন। তাহলে নন স্পন্টেনিয়াস রিয়াকশনের ক্ষেত্রে কীভাবে ঘটছে তার কারণটা আমরা বুঝতে পারছি যে বাহ্যিক একটা সাহায্য বা ড্রাইভিং ফোর্সটা বোঝা যাচ্ছে। কিন্তু আমাদের এখানে যে সমস্ত স্পন্টেনিয়াস রিয়াকশন হচ্ছে সেই স্পন্টেনিয়াস রিয়াকশনের ক্ষেত্রে ড্রাইভিং ফোর্স কি, এর ক্ষেত্রে ড্রাইভিং ফোর্স কি, এই ড্রাইভিং ফোর্সটা আমাদের জানতে হবে স্পন্টেনিয়াস রিয়াকশনের ক্ষেত্রে। কারণ নন স্পন্টেনিয়াস রিয়াকশনের ক্ষেত্রে ড্রাইভিং ফোর্সটা আমরা জানলাম, কারো ক্ষেত্রে হিট, কারো ক্ষেত্রে পাম্প লাগছে, আর এখানে ড্রাইভিং ফোর্স কী হবে সেটা আমাদের জানতে হবে। তাহলে ড্রাইভিং ফোর্স খুঁজতে হলে প্রথমত আমরা নাম্বার 1 দেখব যে কোনো সিস্টেম যদি শক্তি বর্জন করে তাহলে সিস্টেমে এনার্জি কমে, আর লো এনার্জিযুক্ত সিস্টেমগুলো স্টেবল বেশি হয়। তাহলে স্টেবল হওয়ার জন্য শক্তি বর্জন করে। তাহলে এই ধরনের প্রসেস যেহেতু শক্তি বর্জন করছে তাহলে হবে তাপমোচী বিক্রিয়া। এই ধরনের প্রসেসগুলো হবে তাপমোচী বিক্রিয়া। তাহলে তাপমোচী বিক্রিয়া প্রত্যেকটা কিন্তু হবে স্পন্টেনিয়াস রিয়াকশন। যেমনই ধরো CH4, এই CH4 এর সঙ্গে অক্সিজেন যদি রিয়াকশন করি তাহলে কিন্তু তাপের উৎপন্ন হয়। তাহলে সিস্টেম থেকে তাপটা বেরিয়ে যাচ্ছে,
তাহলে এই প্রসেসটা হবে স্পন্টেনিয়াস রিয়াকশন। একই রকমভাবে কার্বনের সঙ্গে অক্সিজেন রিয়াকশন করা হচ্ছে, তখন কিন্তু সিস্টেম থেকে তাপটা বেরিয়ে যায়, তাহলে হবে স্পন্টেনিয়াস রিয়াকশন, অর্থাৎ তামোচি বিক্রিয়া ক্ষেত্রে স্পন্টেনিয়াস রিয়াকশন। তাহলে একটা কন্ডিশন পেলাম, নাম্বার 1 কন্ডিশন, তামোচি বিক্রিয়া ক্ষেত্রে ডেল্টা এইচ সমান নেগেটিভ হবে, অর্থাৎ এই নেগেটিভ কন্ডিশনটা বলে দিবে সে বিক্রিয়ার স্পন্টেনিয়াস। তাহলে এখানে একটা ড্রাইভিং ফোর্স পেলাম ডেল্টা এইচ নেগেটিভ। আবার দেখো কিছু কিছু রিয়াকশান আছে ডেল্টা এইচ পজিটিভ হয়, অর্থাৎ তাপগ্রাহী বিক্রিয়া। যেমনটি ধরো ওয়াটার মলিকুল সলিড, দ্যাট ইজ আইস রয়েছে, আইস থেকে যখন লিকুইড হয় তাহলে এটা স্পন্টেনিয়াস রিয়াকশন। কারণ আইসটা তুমি রেখে দাও বায়ুমণ্ডলীয় বা খোলা বাতাসে রেখে দাও, সেখানে যে টেম্পারেচার রয়েছে সেই টেম্পারেচারে কিন্তু আইসটা ধীরে ধীরে গলে তরলে পরিণত হবে। তাহলে এটা এমনি থেকেই ঘটছে, অর্থাৎ নিজেই ঘটছে, এটা স্বতঃস্ফূর্ত বিক্রিয়া। কিন্তু এই বিক্রিয়ার জন্য পরিবেশ থেকে তাপটা গ্রহণ করে, প্লাস কিউ তাপ গ্রহণ করে। তাহলে এই তাপ যে গ্রহণ করছে এইটা হচ্ছে তাপগ্রাহী বিক্রিয়া, তাপগ্রাহী বিক্রিয়া। তাহলে তাপগ্রাহী ক্ষেত্রে সিস্টেমে কিন্তু তাপের প্রয়োজন হচ্ছে, কেমন, সিস্টেমে তাপের প্রয়োজন হচ্ছে। তাহলে এই তাপগ্রাহী বিক্রিয়ার ক্ষেত্রে ড্রাইভিং ফোর্স কী হবে? এই তাপগ্রাহী ক্ষেত্রে ড্রাইভিং ফোর্স হবে র্যান্ডমনেস, অর্থাৎ সিস্টেমের র্যান্ডমনেস, সিস্টেমের বা ডিসঅর্ডার লিখতে পারি, ডিসঅর্ডার বা র্যান্ডমনেস। ডিসঅর্ডার বা র্যান্ডমনেসের কোথাও অর্থ হচ্ছে বিশৃঙ্খল। সিস্টেমে বিশৃঙ্খল যত বেশি হবে ততই কিন্তু বিক্রিয়াটা স্পন্টেনিয়াস হবে। তো বিশৃঙ্খল বুঝবো কী করে? দেখো এখানে সলিড ছিল, সলিডের ক্ষেত্রে মলিকুলগুলো একটা নির্দিষ্ট অর্ডার মেনে সাজানো ছিল। ধরো ওয়াটার মলিকুল একটা নির্দিষ্ট অর্ডারে সাজানো আছে, যখন এটা লিকুইড হয়েছে তখন কি নির্দিষ্ট অর্ডার থাকবে না, অর্থাৎ ওয়াটার মলিকুলের ক্ষেত্রে এলোমেলো অর্ডার থাকবে, তেমন এটা ডিসঅর্ডার, তেমন এটা র্যান্ডমনেস। আবার ধরো ওয়াটার লিকুইড থেকে যখন আমরা গ্যাস করছি অথবা ভ্যাপারাইজ করছি, তাহলে এই ক্ষেত্রে দেখো বিক্রিয়াটা স্পন্টেনিয়াস, রাইট? ভ্যাপারাইজেশন বিক্রিয়াটা কিন্তু স্পন্টেনিয়াস, কারণ সাহায্য ছাড়াই বিক্রিয়াটা ঘটছে বা প্রক্রিয়াটা ঘটছে, এই প্রক্রিয়াটা ঘটছে। তাহলে এখানে দেখো ওয়াটারের তুলনায় এখানে গ্যাস মলিকুল কোনো এক জায়গায় স্থির থাকে না, পাত্রের মধ্যে ইতস্তভাবে ঘুরে বেড়ায়। তো যত বেশি ইতস্তভাবে ঘুরে বেড়াবে তত কিন্তু র্যান্ডমনেস বৃদ্ধি পাবে। তার মানে রিয়াকশনের প্রোডাক্ট যত গ্যাসেস মলিকুল হবে তত কিন্তু র্যান্ডমনেস বাড়বে, রাইট? তাহলে র্যান্ডমনেস বাড়বে গ্যাসের ক্ষেত্রে, তারপরে লিকুইড, তারপরে সলিডের ক্ষেত্রে র্যান্ডমনেস কিন্তু বেড়ে যায়। অর্থাৎ র্যান্ডমনেস বা বিশৃঙ্খল কথা অর্থ হচ্ছে মলিকুল যতভাবে এলোমেলোভাবে থাকবে বা যত বেশি ঘোরাঘুরি করবে বা ছোটাছুটি করবে তত কিন্তু র্যান্ডমনেস বাড়বে। যেমনই ধরো একটা বিকারে কিছু পরিমাণ জল নেওয়া হয়েছে, এই বিকারে কিছু পরিমাণ জল নেওয়া হয়েছে, তাহলে এখানে আমরা কি করছি না অ্যামোনিয়াম ক্লোরাইড, ধরো অ্যামোনিয়াম ক্লোরাইড যুক্ত করেছি, তাহলে অ্যামোনিয়াম ক্লোরাইড সলে যুক্ত করেছি। যখন এখানে অ্যামোনিয়াম ক্লোরাইড যুক্ত করেছি আমরা দেখব ওই দ্রাবকের মধ্যে অ্যামোনিয়াম ক্লোরাইডটা দ্রবীভূত হয়ে গেছে। তাহলে সেক্ষেত্রে দেখব অ্যামোনিয়াম NH4+ এবং Cl- আয়নে ভেঙে গেছে এবং এই আয়নগুলো সলিউশনের মধ্যে সর্বত্র ছড়িয়ে পড়েছে। তাহলে দেখো যখন অ্যামোনিয়াম ক্লোরাইড ছিল তাহলে অ্যামোনিয়াম NH4+ এবং Cl-, এই যে দুটো আয়ন রয়েছে ক্যাটন এবং অ্যানন, তার একটা নির্দিষ্ট অর্ডার মেনে সাজানো ছিল সলিড অবস্থা বা ক্রিস্টাল অবস্থায়। যখন সলিউশনে করা হয়েছে বা দ্রাবকে দেওয়া হয়েছে তখন কিন্তু Na+Cl- ভেঙে গিয়ে দ্রাবকের সর্বত্র অংশে ছড়িয়ে পড়ছে। তাহলে এখানে একটা ডিসঅর্ডার সৃষ্টি হয়েছে, আর ডিসঅর্ডার সৃষ্টি হলে সেখানে কিন্তু বিশৃঙ্খল মাত্রা বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমরা দুটো কন্ডিশন, একটা কন্ডিশন হচ্ছে ডেল্টা এস নেগেটিভ লাগবে আর দ্বিতীয় হচ্ছে বিশৃঙ্খল বৃদ্ধি করতে হবে। তা দ্বিতীয় কন্ডিশন নাম্বার 2, বিশৃঙ্খল মাত্রা বৃদ্ধি পাবে। এই দুটো কন্ডিশন
এই দুটো কন্ডিশন বলে দিবে যে কোনো একটা কেমিক্যাল রিয়াকশান স্পন্টেনিয়াস হবে কি না। তাহলে এই বিশৃঙ্খল মাত্রা আমরা কিভাবে পরিমাপ করব? বিশৃঙ্খল মাত্রা পরিমাপ করার জন্য এনট্রপি নতুন একটা টার্মের প্রয়োজন আছে। তাহলে এনট্রপি, এই যে এনট্রপি ইজ ইকুয়াল টু বিশৃঙ্খল মাত্রা। বিশৃঙ্খল মাত্রা এইটা হচ্ছে এনট্রপি। তাহলে এনট্রপি বলতে বোঝায় কোনো একটা সিস্টেম রয়েছে, এই সিস্টেমটা কিছু পরিমাণ তাপ গ্রহণ করছে। তাহলে কি পরিমাণ তাপ গ্রহণ করছে? ধরে নাও রিভার্সিবল প্রসেসে কি পরিমাণ তাপটা গ্রহণ করছে, রিভার্সিবল প্রসেসে। তাহলে এনট্রপি ডিএস সমান হবে, এনট্রপিকে আমরা এস দ্বারা প্রকাশ করব, কিউ বাই টি। এখানে টি হচ্ছে উষ্ণতা আর কি হচ্ছে তাপের পরিমাণ, অর্থাৎ গৃহীত তাপ, কতটা তাপ গ্রহণ করছে। আর এখানে এস বোঝাচ্ছে এনট্রপি। তাহলে এনট্রপি হলো যদি কোনো সিস্টেম কিউ পরিমাণ তাপ গৃহীত হয় তাহলে ডিএস ইজ ইকুয়াল টু কিউ রিভার্সিবল বাই টি। অর্থাৎ টি উষ্ণতায় যদি সিস্টেমটা কিউ পরিমাণ তাপটা গ্রহণ করে তাহলে এনট্রপির পরিবর্তন হবে কিউ রিভার্সিবল বাই টি। তাহলে এইটি হচ্ছে এনট্রপি ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন। এবার এই এনট্রপির আমরা ইউনিট ক্যালকুলেট করব। ইউনিট কী হবে? এনট্রপি ইউনিট আসবে, দেখো ডিএস সমান কিউ রিভার্সিবল বাই টি। তাহলে কিউটা কি? কিউটা হচ্ছে তাপ, তাহলে তাপের একক ক্যালোরি, আর টেম্পারেচার ডিগ্রি সেন্টিগ্রেড লিখতে পারি, অথবা আমরা জুলে বস করতে পারি, জুল পার কেলভিন। তাহলে এটা লিখতে পারি জুল কেলভিন ইনভার্স। তাহলে এইভাবে আমরা এনট্রপির এককগুলো লিখতে পারি। তাহলে এবার এনট্রপি আমরা দেখব বিভিন্ন প্রসেসের ক্ষেত্রে এনট্রপি পরিবর্তন কত হবে। ঠিক আছে, বিভিন্ন প্রসেসের ক্ষেত্রে। ধরো নাম্বার 1 প্রসেস আমরা ব্যবহার করি যে আইসোথার্মাল রিভার্সিবল প্রসেসে, আইসোথার্মাল রিভার্সিবল প্রসেস। এই আইসোথার্মাল রিভার্সিবল প্রসেস, তাহলে দেখো আইসোথার্মাল রিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে এনট্রপির পরিবর্তন কী হবে? যেহেতু আইসোথার্মাল তাহলে ডেল্টা টি ইজ ইকুয়াল টু 0, আর ডেল্টা টি ইজ ইকুয়াল টু 0 হলে ডেল্টা ইউ এর মান 0 হয়, অর্থাৎ আন্তঃশক্তি পরিবর্তন 0 হয়। তাহলে আমরা দেখো ডিএস এনট্রপি পরিবর্তন আমরা জানি কিউ রিভার্সিবল বাই টি, রাইট? তাহলে অ্যাকর্ডিং টু ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স ডেল্টা ইউ সমান কিউ প্লাস ডাব্লু। তাহলে আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে ডেল্টা ইউ 0, তো কিউ প্লাস ডাব্লু আসবে। তাহলে আমাদের কিউ এর মান যাই, কিউ সমান মাইনাস ডাব্লু, তাহলে মাইনাস পি এর মান কি? পি ডিভি, রাইট? তাহলে প্লাস পি ডিভি আসবে। তাহলে ডিএস আসবে পি ডিভি বাই টি, এইটা আসবে। যদি এই সিস্টেমটা গ্যাসিয়াস মলিকুল হয়, যদি গ্যাসিয়াস মলিকুল হয় ফর গ্যাসের ক্ষেত্রে, ফর গ্যাস, তাহলে আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে আমরা কী লিখব? যে পিভি সমান এনআরটি সমীকরণ লিখব। কিন্তু দেখো ইকুয়েশনে পি বাই টি আছে, পি বাই টি, তাহলে পি বাই টি সমান এখানে লিখতে পারি এন আর বাই ভি। তাহলে এই ইকুয়েশনটা একটু চেঞ্জ করে নিতে পারি, কি চেঞ্জ করব না, ডিএস সমান লিখতে পারবো পি বাই টি এর জায়গায় এন আর বাই ভি ইন্টু ডিভি। এবার যদি গ্যাসের আয়তন V1 থেকে V2 চেঞ্জ করা হয় তখন কি হবে? দেখো গ্যাসের আয়তন, একটা সিস্টেমের আয়তন ধরো এখানে V1 ছিল, চেঞ্জ হয়ে আয়তনটা V2 হয়ে গেছে, তাহলে পরিবর্তন কত হবে? দেখো এনট্রপি পরিবর্তন হবে এন আর, ইন্টিগ্রেশন করে দাও,
V1 থেকে V2 ডিভি বাই ভি, রাইট? তাহলে এন আর আসবে, তো ডিভি বাই ভি এটাকে ইন্টিগ্রেশন করলে কবে ভি আসবে। এবার দেখো লোয়ার লিমিট V1 আর V2, তাহলে ইন্টিগ্রেশন ফর্মে কি আসবে? ইন্টিগ্রেশন ফর্মে আসবে এন আর এল এন V2 বাই V1। তাহলে এন্ট্রপি পরিবর্তন আসলো ডিএস সমান এন আর এল এন V2 বাই V1। কী প্রসেসে? না আইসোথার্মাল রিভার্সিবল প্রসেসে। নাম্বার টু আমরা অ্যাডিয়াবেটিক প্রসেস নিয়ে আলোচনা করব। অ্যাডিয়াবেটিক প্রসেস। অ্যাডিয়াবেটিক প্রসেস কী হয়? সিস্টেম কোনো তাপ গ্রহণ করবে না, দ্যাট ইজ কিউ রিভার্সিবল ইজ ইকুয়াল টু 0। তাহলে অ্যাডিয়াবেটিক প্রসেসে আমরা দেখেছিলাম যে সিস্টেম কোনো তাপ গ্রহণ করবে না। এক্ষেত্রে আমরা দেখব যে কিউ রিভার্সিবলটা 0 হয়। তাহলে এন্ট্রপি পরিবর্তন কত হবে? ডিএস সমান কিউ রিভার্সিবল বাই টি। তাহলে যেহেতু কিউ রিভার্সিবল টি 0 হয়ে গেছে, তার টি দিয়ে ভাগ করো, তাহলে এখানে 0 আসবে। তো অ্যাডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে এন্ট্রপি পরিবর্তন 0। নাম্বার 3 আইসোক্লোরিক প্রসেস, মানে সম আয়তনিক পদ্ধতি। আয়তনিক প্রসেস। তো সম আয়তনিক প্রসেসের ক্ষেত্রে আমরা কি জানি? ডেল্টা ভি অর্থাৎ আয়তনের পরিবর্তন 0। তাহলে আয়তন পরিবর্তন 0 অর্থাৎ স্থির আয়তনের প্রক্রিয়াটা ঘটছে। স্থির আয়তন প্রক্রিয়া যদি সিস্টেম কিউ পরিমাণ তাপটা গ্রহণ করে, কিউ রিভার্সিবল, তাহলে কি লিখব? আয়তন স্থির থাকলে ডেল্টা ইউ এর সঙ্গে সমান হয়, কেমন? আবার ডেল্টা ইউ সমান এন সিভি, ডিটি, তাই তো? এন সিভি ডিটি, এটা জানি আমরা, রাইট? স্থির আয়তনে যখন সিস্টেম কিউ পরিমাণ তাপ গ্রহণ করছে, তাহলে সেই তাপটা ডেল্টা ইউ এর সমান, আবার ডেল্টা ইউ সমান এন সিভি ডিটি। তো ডিএস সমান কিউ রিভার্সিবল বাই টি। তাহলে এখন লিখতে পারি ডেল্টা ইউ বাই টি, আবার ডেল্টা ইউ সমান এন সিভি ডিটি বাই টি। তাহলে এখন টেম্পারেচার সিস্টেম যখন পরিবর্তন ঘটছে, টেম্পারেচার T1 থেকে T2 করলে কি দেখব? তাহলে টেম্পারেচার T1 থেকে পরিবর্তন ঘটে T2 হচ্ছে। তাহলে এই রকম পরিবর্তন ঘটনার জন্য এন্ট্রপি পরিবর্তন কত হবে? ডিএস সমান আমরা কি লিখব? দেখো এন সিভি কনস্ট্যান্ট, তাহলে ইন্টিগ্রেশন করি T1 থেকে T2, তাহলে আসবে ডিটি বাই টি। তাহলে এন সিভি এল এন টি, এর লোয়ার লিমিট T1, আপার লিমিট T2, তো আসবে এন সিভি এল এন আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, মানে ফাইনাল মাইনাস ইনিশিয়াল, এল এন T1। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে কত আসবে? এন সিভি এল এন T2 বাই T1। তাহলে এন্ট্রপি পরিবর্তন এটা আসবে, তাহলে সম আয়তনিক প্রসেসের ক্ষেত্রে এন্ট্রপি পরিবর্তন ডিএস সমান এন সিভি এল এন T2 বাই T1 এইরকম আসবে। এবার আসা যাক আইসোবারিক প্রসেস। আইসোবারিক প্রসেস কোথাও অর্থ হচ্ছে সমচাপীয় প্রক্রিয়া। তাহলে এবার আলোচনা করব সমচাপীয় প্রক্রিয়া। তো সমচাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা কি আলোচনা করব? দেখো সমচাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা দেখব কি চাপ স্থির, মানে চাপের কোনো পরিবর্তন হবে না, ডেল্টা পি ইজ ইকুয়াল টু 0। তাহলে চাপ স্থির রেখে কোনো একটা সিস্টেম যদি পরিবেশ থেকে তাপ গ্রহণ করে, দ্যাট ইজ কিউ রিভার্সিবল তাপ গ্রহণ করেছে, কিন্তু চাপ স্থির,
তো চাপ স্থির রাখার জন্য এই কিউ রিভার্সাল তাপটা ডেল্টা এইচ এর সঙ্গে সমান, অর্থাৎ এনথালপির সঙ্গে সমান হয়ে যায়। আর এনথালপি ইজ ইকাল টু এন সিপি ডিটি বা ডেল্টা টি, যেখানে সিপি হচ্ছে হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট প্রেসার। তাহলে আমাদের এন্ট্রপি পরিবর্তন কী হবে? ডিএস সমান আমরা জানি কিউ রিভার্সিবল বাই টি। তাহলে কিউ রিভার্সিবল বাই টি মানে ডেল্টা এইচ বাই টি। ডেল্টা এইচ সমান এন সিপি ডিটি বাই টি, এইটা হবে। তাহলে যদি সিস্টেমটাকে T1 থেকে T2 টেম্পারেচার পরিবর্তন করা হয়, T1 থেকে T2 টেম্পারেচার পরিবর্তন করা হয়েছে, যে সিস্টেম তাপ গ্রহণ করছে সে তাপ গ্রহণ করে টেম্পারেচার T1 থেকে T2 পরিবর্তন করা হয়েছে। তাহলে আমরা কি দেখব? এন্ট্রপি পরিবর্তন ডিএস সমান এনসিপি, তা দেখো টেম্পারেচার টার্ম রয়েছে T1 থেকে T2, তো ডিটি বাই টি। তাহলে কি আসবে? এন সিপি আসবে। তো এটাকে ইন্টিগ্রেশন করলে কি আসবে? এল এন টি আসবে। আগেটার মতো একবারে বসে দিচ্ছি T2 বাই T1। তাহলে এখানে সমচাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে এন্ট্রপি পরিবর্তন এটা আসবে। সমচাপী প্রক্রিয়ার ক্ষেত্রে এন্ট্রপি পরিবর্তন এটা আসবে। আবার ধরো ফেজ ট্রানজিশন, অর্থাৎ ফেজ ট্রানজিশন মানে অবস্থার পরিবর্তন। এই অবস্থার পরিবর্তনের ক্ষেত্রে এন্ট্রপি পরিবর্তন কী হবে? অবস্থা পরিবর্তন বলতে বোঝায় তার ফিজিক্যাল যে অবস্থা রয়েছে সেই অবস্থাটা পরিবর্তন ঘটবে। মানে ধরো ওয়াটার মলিকুল, এই যে সলিড রয়েছে, সলিড থেকে লিকুইড হবে, আবার লিকুইডকে তাপ প্রয়োগ করলে সেখানে কিন্তু গ্যাস হবে, H2 গ্যাসেস মলিকুল, রাইট? তাহলে এই সমস্ত প্রসেসগুলো প্রত্যেকটা কিন্তু তাপের প্রয়োজন হয়। তাহলে এই সিস্টেমে তাপ প্রয়োজন হচ্ছে, আবার এই সিস্টেমটাও তাপ প্রয়োজন হচ্ছে। তাহলে কিউ রিভার্সিবল তাপ। কিন্তু একটুখানি খেয়াল করে দেখো, যখন এই অবস্থা পরিবর্তন ঘটছে তখন কিন্তু বায়ুমণ্ডলীয় চাপটা স্থির থাকে। তাহলে যখনই আমরা কোনো কেমিক্যাল রিয়াকশান ঘটাচ্ছি বা ফিজিক্যাল চেঞ্জ হচ্ছে, ফিজিক্যাল স্টেট চেঞ্জ হচ্ছে, তখন কিন্তু বায়ুমণ্ডলীয় চাপটা স্থির। তাহলে সমস্ত বায়ুমণ্ডলীয় চাপ স্থির মানে চাপ স্থির রেখেই কাজটা হচ্ছে। তাহলে চাপ স্থির রেখেই কাজটা হচ্ছে। যেহেতু চাপ স্থির, তাহলে কিউ রিভার্সিবলটা হয়ে যাবে ডেল্টা এইচের সঙ্গে সমান। তাহলে এই ধরনের প্রসেসের ক্ষেত্রে আমরা কি দেখব যে ডিএস এন্ট্রপি পরিবর্তন কিউ রিভার্সিবল বাই টি। তাহলে কিউ রিভার্সিবল বাই টি মানে ডেল্টা এইচ বাই টি, অর্থাৎ এখানে ডেল্টা এইচ বলা থাকবে, আর টি হচ্ছে কোন উষ্ণতায় অবস্থা পরিবর্তন হচ্ছে। যেমন যদি সলিড থেকে লিকুইড করি তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড অর্থাৎ 273 কেলভিন উষ্ণতায় সলিডটা লিকুইডে পরিণত হচ্ছে। আবার লিকুইড থেকে গ্যাস পরিবর্তন করছে তখন দেখব 100 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 373 কেলভিন উষ্ণতায় এই জল কনভার্টেড হচ্ছে গ্যাসেস বা ভ্যাপার মলিকুলে। তাহলে সেখানে টেম্পারেচার টি এখানে উষ্ণতা, অর্থাৎ উষ্ণতা কথা বলা হচ্ছে 0 ডিগ্রি বা 100 ডিগ্রি সেন্টিগ্রেড, আর এনথালপি হচ্ছে কতটা তাপের প্রয়োজন হচ্ছে, রাইট? এইভাবে কিন্তু আমরা অবস্থা পরিবর্তনের ক্ষেত্রে আমরা এন্ট্রপি পরিবর্তন গণনা করতে পারি। আবার ধরো কেমিক্যাল রিয়াকশনের ক্ষেত্রে এন্ট্রপি পরিবর্তন কত হবে? ধরে নাও এ প্লাস বি কেমিক্যাল রিয়াকশন করে সি প্লাস ডি উৎপন্ন হচ্ছে, এটা একটা কেমিক্যাল রিয়াকশন। তাহলে এখানে এন্ট্রপি পরিবর্তন কত? তাহলে এর এন্ট্রপি ধরো এস এ, বির এন্ট্রপি ধরো এস বি, সি এর এন্ট্রপি এস সি, আর ডি এর এন্ট্রপি এস ডি। তাহলে প্রোডাক্টের এন্ট্রপি হলো এস সি প্লাস এস ডি, আর রিয়াক্টের এন্ট্রপি এস এ প্লাস এস বি। তাহলে এন্ট্রপি পরিবর্তন কত? আমরা জানি প্রোডাক্ট মাইনাস রিয়াক্ট্যান্ট। তাহলে এস পি প্রোডাক্ট মাইনাস এস আর রিয়াক্ট্যান্ট। এস পি প্রোডাক্ট বলতে কি বোঝায়? দিস ইজ এস পি, আর এইটা হচ্ছে এস আর। এস পি প্রোডাক্ট বলতে এস সি প্লাস এস ডি, এইটা হচ্ছে প্রোডাক্ট মাইনাস রিয়াক্ট্যান্ট হচ্ছে এস এ প্লাস এস পি, এইটা হচ্ছে রিয়াক্ট্যান্ট হচ্ছে। তাহলে এইটা হচ্ছে এন্ট্রপি পরিবর্তন। তাহলে কেমিক্যাল রিয়াকশনের ক্ষেত্রে আমরা প্রোডাক্ট মাইনাস রিয়াক্ট্যান্টের এন্ট্রপি
পেয়ে গেলে তা পরিবর্তন করতে পারবো প্রোডাক্ট মাইনাস রিয়াক্ট্যান্ট। তাহলে এইরকম এন্ট্রপি পরিবর্তন থেকে এন্ট্রপি মানটা পজিটিভ আসতে পারে, নেগেটিভ আসতে পারে, আবার জিরো হতে পারে। তাহলে দেখো আমরা কোনো একটা সিস্টেমের এন্ট্রপি ছিল S1, সিস্টেমটা পরিবর্তন ঘটেছে, এন্ট্রপি হয়ে গেছে S2। তাহলে এন্ট্রপি পরিবর্তন কত? ডেল্টা S সমান S2 মাইনাস S1। যদি দেখা যায় এন্ট্রপি বৃদ্ধি পেয়েছে, দ্যাট ইজ S2 গ্রেটার দ্যান S1, তাহলে এন্ট্রপি পরিবর্তন পজিটিভ আসবে। তাহলে এই সমস্ত ক্ষেত্রে দেখব রিয়াকশনটা স্পন্টেনিয়াস হয়ে যায়, স্পন্টেনিয়াস, বিক্রিয়াটা স্পন্টেনিয়াস হয়। যেমন ধরো এই ধরনের প্রসেসের ক্ষেত্রে আমরা দেখব এন্ট্রপি পরিবর্তন ঘটে। কীভাবে বুঝবো আমরা যে এন্ট্রপি পরিবর্তন করবে? যেমন ধরো রিয়াকশনের ক্ষেত্রে আমরা দেখব যে ক্যালসিয়াম কার্বনেট, এখানে হিট দাও, হিট দিলে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড হবে। তো কার্বন হচ্ছে গ্যাসেস মলিকুল আর ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে সলিড। যত গ্যাসেস মলিকুল উৎপন্ন হবে ততই কিন্তু এন্ট্রপি বৃদ্ধি পাবে। তাহলে এখানে ছিল S1 আর এইটা হচ্ছে S2। তাহলে এন্ট্রপি পরিবর্তন কত হবে? ডেল্টা S সমান S2 মাইনাস S1। যেহেতু S2তে গ্যাসেস মলিকুল রয়েছে তাহলে কিন্তু এখানে এন্ট্রপি পরিমাণ বেশি S1 থেকে, তাহলে এখানটা কিন্তু একটা পজিটিভ ভ্যালু আসবে। তো এন্ট্রপি পরিবর্তন পজিটিভ, রাইট? তাহলে এক্ষেত্রে পজিটিভ হয়ে যাবে। আবার ধরো কোনো একটা সিস্টেম এন্ট্রপি S1 ছিল, সেটা পরিবর্তন ঘটে এন্ট্রপি S2 হয়ে গেছে। তাহলে এখানে ডেল্টা S এর মান লিখতে পারি S2 মাইনাস S1। এখানে এন্ট্রপি কমে গেছে, মানে S1 বেশি ছিল S2 তুলনায়। তাহলে কি দেখবো আমরা? একটা নেগেটিভ ভ্যালু পেয়ে যাব, রাইট? তাহলে নেগেটিভ ভ্যালু পাবো, এখানে এন্ট্রপি কিন্তু নেগেটিভ ভ্যালু হয়ে যাচ্ছে। মানে ধরো এখানে এই ওয়াটার লিকুইড আছে, লিকুইড থেকে আমরা সলিড করব। কীভাবে সলিড করা হয়? না, এখান থেকে তাপটা বর্জন করো, মাইনাস কিউ পরিমাণ তাপ বর্জন করো। তাপ বর্জন করলে এই ওয়াটার মলিকুলটা সলিডে পরিণত হয়। তাহলে এখানে ওয়াটারের মধ্যে একটা র্যান্ডমনেস ছিল বা ডিসঅর্ডার ছিল, কিন্তু যখন সলিড হয়ে গেছে তখন মলিকুলগুলো একটা নির্দিষ্ট অবস্থানে একটা শৃঙ্খল মেনে সাজানো রয়েছে, অর্থাৎ ক্রিস্টাল সাজানো হয়েছে। তাহলে এখানে অর্ডারে সাজানো রয়েছে, তাই অর্ডারটা কমে গেছে। তাহলে এন্ট্রপি অর্থাৎ S1, এস অফ ওয়াটার লিকুইড, সেখান থেকে এন্ট্রপি ওয়াটার সলিড, তাহলে এখানে বেশি দিকে এটা কমে গেছে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু এন্ট্রপি পরিবর্তন এন্ট্রপি পরিবর্তন নেগেটিভ আসবে, রাইট? তাহলে এইভাবে এন্ট্রপি পরিবর্তন পজিটিভ ও নেগেটিভ থেকে আমরা বুঝতে পারবো। তো এন্ট্রপি কিছু বৈশিষ্ট্য, এন্ট্রপি হচ্ছে স্টেট ফাংশন, এন্ট্রপি কিছু বৈশিষ্ট্য হচ্ছে এন্ট্রপি হচ্ছে স্টেট ফাংশন, অর্থাৎ সিস্টেম যে স্টেটে থাকবে তার উপর নির্ভর করছে। এন্ট্রপি হচ্ছে ভর সাপেক্ষ ধর্ম, এন্ট্রপি ভর সাপেক্ষ মানে এক্সটেন্সিভ প্রপার্টিস, অর্থাৎ ভরের উপর নির্ভরশীল। ভর পরিবর্তন করলে এন্ট্রপি পরিবর্তন করবে। এক্সটেন্সিভ প্রপার্টিস, রাইট? এন্ট্রপি হচ্ছে এক্সটেন্সিভ প্রপার্টিস।